স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এস্টিমেশন অফ গ্লুকোজ বাই ফেলিংস মেথড। আমরা শুরু করতে পারি। প্রথমে গ্লুকোজ এস্টিমেশনের বেশ কিছু মেথড রয়েছে, সেগুলো সম্পর্কে একটু জানবার চেষ্টা করব। এর মধ্যে মূলত আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করতে পারি, কিছু কেমিক্যাল আর কিছু হচ্ছে এনজাইমেটিক এস্টিমেশন মেথড। কেমিক্যাল মেথডগুলোর মধ্যে ফেলিংস মেথড, যেটাকে আমরা টাইট্রিমেট্রিক বা ভলিউমেট্রিক মেথড বলে থাকি, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে মূলত গ্লুকোজটা অ্যালকালাইন কন্ডিশনে কিউপ্রিক আয়ন থেকে কিউ প্লাস অক্সাইডের ব্রিক রেড তৈরি করে, তখন এটা এন্ড পয়েন্ট আমরা এভাবে নির্ণয় করতে পারি গ্লুকোজটা। আর এটা হচ্ছে ডিএনএস মেথড। ডিএনএস মেথডের মাধ্যমে, এটা কলোরিমেট্রিক মেথড, এর মাধ্যমে মূলত রিডিউসিং সুগার, তার মানে গ্লুকোজটা 3,5-ডাইনাইট্রোস্যালিসাইলিক অ্যাসিডকে রিডিউস করে অরেঞ্জ রেড কালার হয়। তার মানে অরেঞ্জ রেড কালার আসলে আমরা বুঝতে পারি যে আমাদের এটা এন্ড পয়েন্ট, গ্লুকোজ এস্টিমেশনটা শেষ। আরেকটা আছে অ্যান্থ্রোন মেথড। অ্যান্থ্রোন মেথড এটাও ক্লোরিমেট্রিক মেথড। এর মাধ্যমে মূলত গ্লুকোজটা রিয়্যাক্ট করে অ্যান্থ্রোন রিয়েজেন্টের সাথে এবং সেটা গ্রিন কালার কমপ্লেক্স তৈরি করে শেষে। তারপরে হচ্ছে ফোলিনভু মেথড। ফোলিনভু মেথড এটিও ক্লোরিমেট্রিক মেথড। এটি মূলত গ্লুকোজটাকে রিডিউস করে কপার রিয়েজেন্টে এবং পরবর্তীতে এই কপারটা ফসফোমলিবডিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ব্লু কালার কমপ্লেক্স তৈরি করে। এটি হচ্ছে ফলিনভু মেথডের মাধ্যমে এই প্রিন্সিপালটা কাজ করে। আর এনজাইমেটিকের মধ্যে ব্রডলি ইউজ করা হয় মূলত গডপর, তার মানে গ্লুকোজ অক্সিডেজ পার অক্সিডেজ মেথড, এটি ক্লোরিমেট্রিক মেথড বা স্পেকট্রোফোটোমিক মেথড। আর একটা হচ্ছে হেক্সোকাইনেস মেথড। এই দুটো মেথডের মাধ্যমে মূলত এনজাইমেটিক মেথডের মাধ্যমে গ্লুকোজকে এস্টিমেশন করা। এর মধ্যে সবচেয়ে অ্যাকুরেট মেথড হচ্ছে হেক্সোকাইনেস মেথড। এই হেক্সোকাইনেস মেথডে মূলত গ্লুকোজটা কনভার্ট হয়ে যায় গ্লুকোজ 6 ফসফেটে এবং সেটা এনএডিপিএস তৈরি করে। পরবর্তীতে এনএডিপিএসের যতটুকু প্রডিউস হয় এটা গ্লুকোজ কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল, সেই অনুযায়ী এটা নির্ণয় করা হয়ে থাকে। এবার আমরা ফেলিংস মেথড, আগেই বলেছি যে আমাদের আজকে গ্লুকোজ এস্টিমেশনের মেথডটি হবে ফেলিংস মেথড। এই ফেলিংস মেথডে কী কী রিয়েজেন্ট ব্যবহার করা হয়? প্রথমত ফেলিং সলিউশন এ, ফেলিং সলিউশন বি, মিথিলিন ব্লু ইন্ডিকেটর এবং স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন, এই চারটি রিয়েজেন্ট ইউজ করা হয় ফেলিং সলিউশনের মাধ্যমে গ্লুকোজ এস্টিমেশনে। প্রথমে ফেলিং সলিউশনে 1-এ 100 ml এর মধ্যে 100 ml ডিস্টিল ওয়াটারে আমরা 7 গ্রাম কপার সালফেট দেব। মনে রাখতে হবে এখানে কপার সালফেট ইউজ করা হয় এবং এটি হচ্ছে মূলত কিউপ্রিক আয়নের সোর্স। তারপরে ফেলিং সলিউশন 2-তে 35% পটাশিয়াম সোডিয়াম টার্টারেট, এর আরেকটা নাম হচ্ছে রোচিলি সল্ট, এবং 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা অ্যাড করব 100 ml। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং টার্টারেট থাকবে এই দুটোতে। তার মানে অ্যালকালাইন মিডিয়াম দিবে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা কিউপ্রিক হাইড্রোক্সাইডের যে প্রিসিপিটেশনটা হয়, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কিউপ্রিক আয়ন যদি বিক্রিয়া করে তাহলে কিউপ্রিক হাইড্রোক্সাইডের একটা সলিউশন তৈরি করে, প্রিসিপিটেশন তৈরি করে। এটা যাতে না করতে পারে সেজন্য আমরা রোচিলি সল্ট ইউজ করি, অর্থাৎ এই টার্টারেটটা একটা কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করবে। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এরপর আমরা মিথিলিন ব্লু ইন্ডিকেটর তৈরি করব। এটি একটা রিডক্স ইন্ডিকেটর, এটি নিয়েও আমরা পরবর্তীতে শেষ অংশে আলোচনা করব। সেখানে 1% একুয়াস সলিউশন দিয়ে আমরা মিথিলিন ব্লু ইন্ডিকেটরটা তৈরি করব। এটি মূলত ইন্টারনাল রিডক্স ইন্ডিকেটর হিসেবে কাজ করবে এবং এটি এন্ড পয়েন্ট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের হেল্প করবে। এরপর আমরা স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন বানাবো। স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন বানানোর জন্য আমাদের 0.5 গ্রাম গ্লুকোজ আমরা 100 ml ডিস্টিল ওয়াটারে দিয়ে আমরা স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন তৈরি করবো। এটি মূলত স্ট্যান্ডার্ডাইজেশন হিসেবে কাজ করবে এবং এর মাধ্যমে আমরা, অর্থাৎ এটি আমাদের জানা দ্রবণ হবে, এর মাধ্যমে আমরা অজানা দ্রবণের বা আমাদের স্যাম্পলের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। এবার আমরা আসি এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, আমরা কিভাবে আসলে এই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করব। প্রথমে আমরা 2.5 ml ফেলিং সলিউশন নিব, অর্থাৎ 2.5 ml ফেলিং সলিউশন এ এবং ফেলিং সলিউশন বি, দুটো 2.5 ml করে আমরা 5 ml নিব। মনে রাখতে হবে এটি ইকুয়াল অ্যামাউন্ট নিতে হবে। তারপরে এর 15 থেকে 20 ml ডিস্টিল ওয়াটার দিব। ডিস্টিল ওয়াটার এখানে আসলে কোনো ফাংশন নেই, আসলে এখানে এটি শুধু ভলিউমটা বাড়াবে, এর আসলে রিয়াকশানে কোনো ধরনের কন্ট্রিবিউশন নেই। তারপরে আমরা এটাকে টাইট্রেট করব স্ট্যান্ডার্ড গ্লুকোজ, অর্থাৎ এটা নিয়ে আমরা হিট দিব। হিট দেওয়ার পরে বুড়েটা আমাদের স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন থাকবে,
বুরেট থেকে আমরা ওপেন করব স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশন। আস্তে আস্তে এটি আমাদের যে কনিক্যাল ফ্লাক্সে পড়বে এবং ড্রপ ওয়াইজ পড়বে এবং নিচে হিট থাকবে, কন্টিনিউয়াস শেকিং থাকবে। এই হিটের মাধ্যমে আসলে আমাদের স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশনটা ওখানে পড়বে এবং আমাদের গ্লুকোজ এস্টিমেশনটা টাইট্রেশনটা চলতে থাকবে। এবং যখন এই ব্লু কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অর্থাৎ প্রায় ফেড কালার হয়ে যাবে, তখন আমরা 2 থেকে 3 ড্রপ মিথিলিন ব্লু ইন্ডিকেটর আমরা দিব। দেওয়ার পরে আমরা আবার হিট দিব এবং হিট দিয়ে আমরা বুরেট থেকে স্ট্যান্ডার্ড গ্লুকোজ সলিউশনটা ওপেন করব এবং একটা পর্যায়ে এই ব্লু কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এবং ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার পরে ব্রিক রেড প্রিসিপিটেশন হবে। ব্রিক রেড যখন প্রিসিপিটেশন হবে তখন আমরা টাইট্রেশনটা বন্ধ করে ফেলবো, অর্থাৎ এদি আমাদের এন্ড পয়েন্ট। তারপর আমরা এই ইনিশিয়াল বুরেট ট্রিডিং এবং ফাইনাল বুরেট ট্রিডিং আমরা রেকর্ড করে রাখবো। তারপর আমরা মোট তিনবার এই টাইট্রেশন প্রসিডিউরটা আমরা চালিয়ে যাব এবং এর মাধ্যমে আমরা আননোন গ্লুকোজ সলিউশন তৈরি করতে পারবো। এটি হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রসিডিউর। এবার যদি আমরা আসি আরেকবার, যদি আমরা দেখানোর চেষ্টা করি, রিকল করি যে আমরা আসলে প্রথম স্টেপটা কি। আমাদের স্টেপ 1টা হচ্ছে আমরা 2.5 ml করে ফিলিং সলিউশন দুইটা নিব, অর্থাৎ ফিলিং সলিউশন এ 2.5 ml, ফিলিং সলিউশন বি 2.5 ml, দুটো মিলে 5 ml হবে। সেখানে আমরা 20 ml এর মতো ওয়াটার দিব। দেওয়ার পরে আমরা হিট দিব। হিট দেওয়ার পরে বুরেট থেকে আমরা আমাদের এখানে বুরেটে স্ট্যান্ডার্ড গ্লুকোজ আছে, সেই বুরেট থেকে আমরা স্ট্যান্ডার্ড গ্লুকোজ নেওয়া শুরু করে দেব। তারপরে যখন কালারটা ফেড কালার হবে, অর্থাৎ এই ধরনের একটা কালার হবে, ব্লু কালারটা অনেকটা ফেড হয়ে যাবে, তখন আমরা সেখানে 2 থেকে 3 ড্রপ মিথিলিন ব্লু ইন্ডিকেটর আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আবার আমরা হিট দিব এবং আবার আমরা বুরেটটা ওপেন করে স্ট্যান্ডার্ড গ্লুকোজটা ড্রপ বাই ড্রপ অ্যাড করব এবং হিট চলতে থাকবে এবং একটা পর্যায়ে যখন এরকম রেড কালার হবে তখন আমরা বন্ধ করে দিব। এটি হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। এবার আমরা যে ডেটাগুলো পেলাম সেই ডেটাগুলো আমরা এখানে প্রথম 1 নম্বর অবজারভেশন, 2 নম্বর, 3 নম্বর অবজারভেশন, অ্যামাউন্ট অফ ফেলিং সলিউশন 5 করে আমরা প্রতিবার নিয়েছি। এবার ইনিশিয়াল বুরেট ট্রিডিং, অর্থাৎ আমাদের প্রথম যে বুরেট ট্রিডিংটা ছিল, তারপর এন্ড পয়েন্ট পাওয়ার পরে অর্থাৎ রেড হওয়ার পরে যে বুরেট ট্রিডিং সেটি হচ্ছে ফাইনাল বুরেট ট্রিডিং, সেটি আমরা নিব। এবার দুইটার বিয়োগফল আমরা এখানে লিপিবদ্ধ করে রাখবো। একইভাবে আমরা 3 বার করে করব সেম কাজটা। 3 বার করার পরে যে মানটা হবে সেগুলোর একটা এভারেজ আমরা নিব। সেই এভারেজকে বলছি আমরা এক্স। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড গ্লুকোজ বুরেটে দিয়ে যেই আমরা গড়টা পেয়েছি সেই গড়টি হচ্ছে এটি। ঠিক একইভাবে আমাদের স্যাম্পল, অর্থাৎ যেটা আননোন, যেটা কনসেন্ট্রেশন আমরা জানি না, সেটাও ঠিক একইভাবে আমরা একই প্রসিডিউর আমরা করব এবং সেখানে যে মিনটা আসবে সেটাকে আমরা বলছি ওয়াই। এটি আমাদের মনে রাখতে হবে ক্যালকুলেশনের জন্য। এবার আমরা যখন ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশন আমি ডিটেলস যাচ্ছি না সময় কম থাকার জন্য, আমি ফাইনালটা চলে যাচ্ছি। এই ফর্মুলাতে আমি বসিয়ে দিব। এখানে এক্সটা হচ্ছে আমার নোন, অর্থাৎ স্ট্যান্ডার্ড গ্লুকোজ বুরেটে রেখে আমি যে টাইট্রেশন করেছি, আমার যে মানটি এসেছে সেটি হচ্ছে এক্স, অর্থাৎ নোন মান। আর এই ওয়াইটি হচ্ছে আমার আননোন বা আমার স্যাম্পলের যেই টাইট্রেশন করার কারণে যে ভ্যালুটা এসেছে, যে মিনটা এসেছে, সেটা হচ্ছে ওয়াই। এটি যদি আমরা বসাই এই ক্যালকুলেশনে, তো আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে সাপ্লাইড স্যাম্পল কন্টেইন সেই অ্যামাউন্ট মিলিগ্রাম পার্সেন্ট অফ গ্লুকোজ। মনে রাখতে হবে মিলিগ্রাম পার্সেন্ট অফ গ্লুকোজ। এবার আমরা আসি যে আসলে এখানে কোন ধরনের কেমিক্যাল রিয়াকশান হয়েছে। এখানে প্রথমেই আমরা ফেলিং সলিউশন এ এবং ফেলিং সলিউশন বি আমরা যে ইউজ করলাম সেটা আসলে কি তৈরি করে, সেটা আসলে কপার টার্টারেট একটা কমপ্লেক্স তৈরি করে। এই কপার টার্টারেট কমপ্লেক্সটা কেন তৈরি করে? কারণ কপার টার্টারেট কমপ্লেক্স যদি তৈরি না হয় তাহলে কিউপ্রিক আয়নটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস হাইড্রোক্সাইডের একটা দ্রবণ তৈরি করবে এবং সেই দ্রবণটা প্রিসিপিটেট হয়ে যাবে ইমিডিয়েটলি, ফলে এটি আসলে বিক্রিয়া করতে পারবে না। সেজন্য কপার টার্টারেট একটা কমপ্লেক্স তৈরি করতে হয়। প্রথমে আমরা দেখেছি যে কিউপ্রিক সালফেট, সেটি হচ্ছে ফেলিং সলিউশন এ, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ও রোচিলি সল্ট, এটি হচ্ছে সে ফেলিং সলিউশন বি থেকে আমরা পেয়েছি। দুটো বিক্রিয়া করে এরকম একটা কপার টার্টারেট কমপ্লেক্স তৈরি করে, অর্থাৎ এই কপারটা কিউপ্রিক আয়নটা এখন এটি ফিক্সড হয়ে গেল, একটা কিলেট হয়ে গেল, অর্থাৎ এটি টার্টারেটটা কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করবে, কিউপ্রিক আয়নকে ধরে রাখবে যাতে এটি অ্যালকালাইন কন্ডিশনে হারিয়ে না যায় বা বিক্রিয়া করতে না পারে। এরপরে
তিনটা ঘটনা ঘটবে। প্রথমত আমরা 3 ভাগে যদি ভাগ করি 3টে স্টেপে, ইনিডিয়াল ফর্মেশন। আমরা গ্লুকোজকে যখন অ্যালকালাইন কন্ডিশনে আমরা যখন একটা ড্রপ বাই ড্রপ যখন অ্যালকালাইন কন্ডিশনে পড়বে, অর্থাৎ আমাদের যে কনিক্যাল ফ্লাক্স আছে সেখানে ফেলিং সলিউশন 1 এবং 2 আছে। ফেলিং সলিউশন 2তে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, যেটি আসলে অ্যালকালাইন কন্ডিশন তৈরি করবে। সোডিয়াম পটাশিয়াম টার্টারেটও কিছুটা অ্যালকালাইন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। এই অ্যালকালাইন এনভায়রনমেন্টে গ্লুকোজটা ইনিডায়াল ফর্ম করে। ইনিডায়ালটা দেখতে কেমন আমি একটু দেখানোর চেষ্টা করি। এরকম হচ্ছে ইনিডায়াল, এরকম একটা ইনিডায়াল ফর্ম করবে। ইনিডায়াল, এখানে ইনি ডাবল বন্ড ডাই 2 অল মানে হচ্ছে অ্যালকোহল, একটা 2টে অ্যালকোহল এখানে থাকবে। এরকম একটা ইনিডায়াল ফর্ম করবে, এই ইনিডায়ালটা স্ট্রং রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। এটি মূলত স্ট্রং রিডিউসিং এজেন্ট। আগেই বলেছি এটা একটি রিডক্স টাইট্রেশন, তার মানে এটা অক্সিডেশন রিডাকশনটা এখানে থাকবে এবং এটি মূলত আমাদের এস্টিমেশনের ক্ষেত্রে, গ্লুকোজ এস্টিমেশনের ক্ষেত্রে হেল্প করবে। এরপরের স্টেপটা হচ্ছে রিডাকশন অফ কিউপ্রিক আয়ন। এরপরে ইনিডায়ালটা আমরা আগেই বলেছি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে এবং কিউপ্রিক আয়নটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ সেই কিউপ্রিক আয়ন, ইনিডায়াল এবং কিউপ্রিক আয়ন দুইজনের মধ্যে বিক্রিয়া করে ইনিডায়ালটা বা গ্লুকোজটা গ্লুকোনেট বা গ্লুকোনোইক অ্যাসিড তৈরি করবে এবং কিউপ্রিক আয়নটা কিউপ্রাস অক্সাইডের রেড দ্রবণ তৈরি করবে। অর্থাৎ এক্ষেত্রে ইনিডায়ালটা রিডিউসিং এজেন্টটা অক্সিডাইজড হলে গ্লুকোনেট হবে এবং অক্সিডাইজিং এজেন্ট কিউপ্রিক আয়নটা রিডিউসড হয়ে কিউপ্রাস আয়ন হবে। এটি আলোতে আসলে এখানে ঘটনাটা ঘটবে। এবার এন্ড পয়েন্ট ডিটেকশন। এন্ড পয়েন্টটা কখন ডিটেক্ট হবে? কিউপ্রিক আয়নটা যখন কমপ্লিটলি রিডিউসড হয়ে কিউপ্রাস আয়ন হবে, কিউপ্রাস অক্সাইডের রেড দ্রবণ যখন তৈরি করবে, তখন আসলে সেটি এন্ড পয়েন্ট হিসেবে আমরা নির্ণয় করতে পারবো। এটি হচ্ছে পুরো প্রিন্সিপাল। যদি পুরো প্রিন্সিপালটাকে আমরা একটা ইকুয়েশনে নিয়ে আসি, তাহলে আমরা দেখব গ্লুকোজ, কিউপ্রিক আয়ন। এই গ্লুকোজটা আমরা সাপ্লাই করেছি, অর্থাৎ যেটি অ্যালকালাইন কন্ডিশনে ইনিডায়াল হয়েছে। কিউপ্রিক আয়ন, এই ইনিডায়ালটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করেছে। কিউপ্রিক আয়ন, যেটা ফেলিং সলিউশন 1 থেকে এসেছে, এটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করেছে এবং ফেলিং সলিউশন 2 থেকে ওইস্টে এসেছে, যেটা অ্যালকালাইন এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। তারপরে গ্লুকোনেট তৈরি হলো, গ্লুকোনেট বা গ্লুকোনিক অ্যাসিড তৈরি করলো। সেটা আসলে গ্লুকোজটা বা রিডিউসিং এজেন্টটা অক্সিডাইজড হয়ে গ্লুকোনেট তৈরি করেছে এবং অক্সিডাইজিং এজেন্ট যেটা কিউপ্রিক আয়ন, সেটি আসলে রিডিউসড হয়ে কিউপ্রাস অক্সাইডের রেড দ্রবণ তৈরি করেছে। এটি হচ্ছে পুরো বিক্রিয়া। এবার যদি আমরা আসি যে আমাদের এখানে আসলে কোন কোন এই অ্যাটমের কোন কোন মলিকুলের কী কী কাজ, সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি। কিউপ্রিক আয়ন, আগে বলেছি এটি অক্সিডেটিং এজেন্ট হিসেবে কাজ করবে এবং কিউপ্রিক আয়নের কালার হচ্ছে ডিপ ব্লু। অর্থাৎ যখন কিউপ্রিক আয়ন হিসেবে থাকবে তখন এটা ডিপ ব্লু কালার হবে এবং যখন কিউপ্রাস আয়ন হবে ইন্টারমিডিয়েট কন্ডিশন, তখন সেটা কালারলেস হবে। যখন কিউপ্রাস হাইড্রোক্সাইড তৈরি করবে, এটি ইন্টারমিডিয়েট কন্ডিশন, তখন এটা ইয়েলো কালার হবে এবং এরপরে যখন আরও বেশি হিট দিব আমরা, তখন কিউপ্রাস অক্সাইড তৈরি করবে, যেটা আসলে ব্রিক রেড তৈরি করবে, এটা ফাইনাল প্রোডাক্ট। অর্থাৎ কিউপ্রিক অক্সাইড হওয়ার আগে সেটি কিউপ্রাস হাইড্রোক্সাইড তৈরি করে, যেটি ইন্টারমিডিয়েট কন্ডিশন ইয়েলো কালার, এবং পরবর্তীতে রেড কালার হবে কিউপ্রাস অক্সাইডের। এরপর গ্লুকোজ ইনিডায়াল, এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে এবং সুগার অ্যাসিড, অর্থাৎ এই গ্লুকোজ ইনিডায়ালই পরবর্তীতে অক্সিডাইজড হয়ে সুগার অ্যাসিড হয়। তার মানে এখানে পুরো বিক্রিয়াতে কিউপ্রিক আয়নটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করেছে, যেটা পরবর্তীতে রিডিউসড হয়ে কিউপ্রাস অক্সাইডের রেড দ্রবণ তৈরি করলো এবং গ্লুকোজ ইনিডায়ালটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করলো এবং পরবর্তীতে সুগার অ্যাসিড হলো। এটি আমাদের মনে রাখতে হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে কেন আসলে মিথিলিন ব্লু ইন্ডিকেটর আমরা ইউজ করি এবং এটি কীভাবে আসলে এন্ড পয়েন্টটা ডিটেক্ট করতে পারে। তো প্রথমে আমরা জেনে নিই আসলে মিথিলিন ব্লু ইন্ডিকেটরটা কী। মিথিলিন ব্লু ইন্ডিকেটরটা হচ্ছে একটা রিডক্স ইন্ডিকেটর। আমি আগে বলেছি এটি রিডক্স ইন্ডিকেটর, তার মানে এটি কালার চেঞ্জ করার মাধ্যমে এন্ড পয়েন্টকে নির্ণয় করতে পারে। তবে এখানে কালার চেঞ্জটা হয় অক্সিডেশন রিডাকশনের স্টেটের উপর ডিপেন্ড করে। মনে রাখতে হবে এটি অক্সিডেশন রিডাকশন স্টেটের উপর ডিপেন্ড করে এর কালার চেঞ্জ হয়। এটি কখনোই পিএইচ ডিপেন্ডেন্ট না। মনে রাখতে হবে মিথিলিন ব্লু ইন্ডিকেটর পিএইচ ডিপেন্ডেন্ট না, এটি রিডক্স ইন্ডিকেটর, অর্থাৎ অক্সিডেশন রিডাকশনের স্টেট অনুযায়ী এটি কালার চেঞ্জ করে। এটি আসলে দুইভাবে থাকতে পারে।
মিথিলিন ব্লুটা ব্লু হিসেবে থাকে যখন অক্সিডাইজড ফর্মে থাকে, আর যখন এটি রিডিউসড হয়ে যায় তখন লিউকো মিথিলিন ব্লু, এই লিউকো কন্ডিশনটা হচ্ছে কালারলেস, এটি মূলত কালারলেস হয়ে যায়। এই কালারলেস হওয়ার কারণেই আমরা এন্ড পয়েন্টটা খুব সহজে নির্ণয় করতে পারি। এখন কথা হচ্ছে যে এই ফেলিংস সলিউশন বা ফেলিংস মেথডের টাইট্রেশনের ক্ষেত্রে আমরা কেন আসলে মিথিলিন ব্লুকে চুজ করি? এর কারণটা হচ্ছে ফেলিং সলিউশন আমরা আগেই বলেছি যেখানে কিউপ্রিক যে আয়নটি রয়েছে সেই কিউপ্রিক আয়নটি একটি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সেটা রিডিউসড হয়ে কিউপ্রাস অক্সাইডে তৈরি করবে এবং সেই কিউপ্রাস অক্সাইড যখন তৈরি হবে সেটি ব্রিক রেড হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই ব্রিক রেডটা দেখা খুবই কঠিন খালি চোখে, কারণ হচ্ছে এই ব্লু কালারের জন্য আমরা ফিলিং সলিউশন ওয়ানের যে ব্লু কালারটা আছে এই ব্লু কালারের জন্য আমরা কমপ্লিটলি এন্ড পয়েন্টটা যে ব্রিক রেড সেটা আমরা ভালো করে বুঝতে পারি না, সেটা বোঝার জন্য আমাদের তখন একটা হেল্প লাগে এবং এই প্রবলেমটা সলভ করে মিথিলিন ব্লু ইন্ডিকেটর। মিথিলিন ব্লু ইন্ডিকেটর মূলত সেকেন্ডারি ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে, তার মানে কিউপ্রিক আয়ন যে অক্সিডাইজিং এজেন্ট ঠিক একইভাবে মিথিলিন ব্লুও অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। কিন্তু মিথিলিন ব্লুটা প্রথমে ইনিডায়ালটা অক্সিডাইজিং রিডিউসড করে কিউপ্রিক আয়নকে এবং তার পরবর্তীতে যখন কিউপ্রিক আয়নটি শেষ হয়ে যায় তখন সেটি এই মিথিলিন ব্লুকে অক্সিডাইজড করে, আমরা একটু পরেই সেটা আসবো, অক্সিডাইজ করে কালারলেস করে ফেলে, তখনই আসলে আমরা ব্রেক রেড কালারটা দেখতে পাই। এখন আমরা যদি মেকানিজমে আসি আসলে এন্ড পয়েন্ট ইন্ডিকেশনটা আসলে কীভাবে হয়। প্রথমে হচ্ছে বিফোর এন্ড পয়েন্টের আগে পর্যাপ্ত পরিমাণে কিউপ্রিক আয়ন থাকে, তখন কিউপ্রিক আয়ন যতক্ষণ থাকে তখন গ্লুকোজ ইনিডায়াল যেটা রয়েছে সেটা ডোনেট করে ইলেকট্রন এবং কিউপ্রিক আয়নটা সেটা অ্যাকসেপ্ট করে কিউপ্রাস অক্সাইডে তৈরি করে। এখন মিথিলিন ব্লুটা আগেই বলেছি সেটা আসলে উইকার অক্সিডাইজিং এজেন্ট দেন কিউপ্রিক আয়ন, অর্থাৎ আগে কিউপ্রিক আয়নকে অক্সিডাইজ করবে, তারপরে যখন শেষ হয়ে যাবে কিউপ্রিক আয়ন আর কোনো কিউপ্রিক আয়ন অক্সিডাইজড হওয়ার জন্য থাকবে না, ঠিক সেই অবস্থাতেই মিথিলিন ব্লু ইন্ডিকেটরটা তখন সেকেন্ডারি ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসাবে তখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সেটা রিডিউসড হবে। এটি হচ্ছে আসলে বেসিক প্রিন্সিপালটা। তার মানে প্রথমে হচ্ছে সলিউশনে ব্লু কালার হবে, কারণ মিথিলিন ব্লুও ব্লু, তারপর কিউপ্রিক আয়নটি রয়েছে সেই কিউপ্রিক আয়ন দুটো মিলে ব্লু কালার হবে এবং অ্যাট দ্য সেম টাইমে আমরা যখন ইনিডিয়ালটা আমরা যখন দিব, অর্থাৎ স্ট্যান্ডার্ড গ্লুকোজটা যখন বুলেট থেকে আস্তে আস্তে এক ড্রপ করে দিব, ঠিক তখনই ব্রিক রেড আয়নও ফর্মেশন হওয়া শুরু করবে, কিন্তু এটি আমরা দেখতে পাবো না। কারণ হচ্ছে এন্ড পয়েন্ট যখন হবে, যখন মিথিলিন ব্লুটা কালারলেস হয়ে যাবে তখনই আসলে আমরা এই ব্রেক রেড কালারটা দেখতে পাবো। একটা এন্ড পয়েন্টে যখন সব কিউপ্রিক আয়নটা কনজিউম হয়ে যাবে, অর্থাৎ আর কোনো কিউপ্রিক আয়ন থাকবে না, তখনই আসলে এই ইনিডায়ালটা অক্সিডাইজিং এজেন্ট মিথিলিন ব্লুকে তখন রিডিউসড করবে, অর্থাৎ তখন সেকেন্ড প্লেয়ার হিসেবে মিথিলিন ব্লু হিসেবে চলে আসবে এবং এই মিথিলিন ব্লুকে যখন অক্সিডাইজড করবে মিথিলিন ব্লু তখন রিডিউসড হয়ে যাবে, অর্থাৎ এই মিথিলিন ব্লু অক্সিডাইজিং এজেন্ট সেটি রিডিউসড হয়ে কালারলেস হয়ে যাবে, কালারলেস লিউকোফর্ম হয়ে যাবে। আর যখন কালারলেস লিউকোফর্ম হয়ে যাবে তখনই শুধুমাত্র ব্রিক রেড কালারটা প্রিসিপিটেট হবে এবং আমরা বুঝতে পারবো যে এই আর কোনো কিউপ্রিক আয়ন নাই, অর্থাৎ এটি টাইট্রেশনের এন্ড পয়েন্ট, তখন আমরা বন্ধ করে দিব। এটি আসলে পুরো মেকানিজম ছিল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি যদি উপকৃত হন সবাই লাইক কমেন্ট শেয়ার দেবেন।